আমরা যখন ধানমন্ডি শাহবাগ থানা থেকে ধানমন্ডি থানার দিকে পুলিশের গাড়ি থেকে মুভ করতেছিলাম তখন পুলিশের জানালার ভিতর দিয়ে আমাদের গায়ে আঘাত করা হয়েছে। গতকাল দুপুর 2:30 বা 3টার পরই আমি হঠাৎ করে আমার মেসেঞ্জারে অনেকগুলো নোটিফিকেশন আসা শুরু করে। তো আমি সচরাচর ফেসবুক অ্যাপটা ইউজ করি না, আমি ওয়েব ব্রাউজার ইউজ করি। তো আমি যখন মেসেজগুলো চেক করতেছিলাম হঠাৎ করে দেখলাম একজন আমাকে বললো যে তোকে যেখানে পাবো জবাই করে ফেলবো। তো আমি বিষয়টা একদমই বুঝতে পারি নাই। আমি ওকেই জিজ্ঞেস করেছিলাম যে কি হয়েছে। তখন সে আমাকে বলছে যে আমি নাকি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যাকে নিয়ে একটি ফটোগ্রাফ আমি নাকি ছড়িয়েছি এআই জেনারেটেড। তারপরে আমি তাকে বলেছিলাম যে আমি যেটা ছড়িয়েছি এটার কোনো এভিডেন্স থাকলে দাও, আমার পোস্টের লিঙ্ক দাও। তখন সে আমার কোনো পোস্টের লিঙ্ক দেয় নাই, সে এমন একটা পোস্টের লিঙ্ক দিয়েছে যেটা আমাকে যেটা দেওয়া হয়েছিল সেটা একটা ছাত্রলীগ কর্মীর পোস্ট থেকে সেটা দেওয়া হয়েছিল। তার প্রেক্ষিতে আমি বলেছিলাম যে আমি এরকম কোনো পোস্ট করিনি, আর এখানে যে ছবি এবং নাম ব্যবহার করা হয়েছে সেটা আমার, তবে জিনিসটা পুরোপুরি এডিটেড। তো এর প্রেক্ষিতে কিছুক্ষণ পরেই আমার মেসেঞ্জারে অনবরত হুমকি আসতে শুরু করে। আমি তাৎক্ষণিকভাবে আমার ফেসবুকের ওয়ালে জিনিসটার ক্ল্যারিফিকেশন দিয়েছি যে আমার ছাত্রদলের বন্ধুরাও জানে আমার মন মানসিকতা কীরকম। এরকম নিন্দনীয় একটা কাজের সাথে যে আমি যাব না, আমি করতে পারি না, এটা তারাও বুঝবে। এমনকি আমার বন্ধু বান্ধব এবং কিছু ছাত্রদলের সিনিয়র ভাইরা আমাকে তখন ইনবক্সে অনেকে নক দিয়েছিল। আমি তাদেরকে আমার পোস্টটা পাঠানোর পরে তারা আর কিছু বলেনি আমাকে। তারপরে অনবরত যখন আমার লাইভ থ্রেট আসে তখন আমি চিন্তা করলাম জিনিসটা আমার জীবন নাশের একটা হুমকি হিসেবে আমি শাহবাগ থানায় জিডি করা উচিত। এবং আমি তৎক্ষণাৎ 6টার দিকে শাহবাগ থানায় 6টার পরে শাহবাগ থানার দিকে মুভ করি। এবং শাহবাগ থানায় গিয়ে আমি যখন প্রাথমিকভাবে তাদেরকে জানাই, তারা প্রথমে জিনিসটাকে খুবই হীনমন্যতার সাথে তারা গুরুত্ব না দিয়ে সময় ক্ষেপণ করার চেষ্টা করে। এক পর্যায়ে মাগরিবের পরবর্তী সময়ে আমি দেখি যে আমরা তখন শাহবাগ থানার যিনি ওসি ছিল অপারেশন, তার রুমের সামনে ছিলাম। এ পর্যায়ে দেখি যে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় নেতা সাহসের নেতৃত্বে একদল উগ্র মব তারা দৌড়ে থানার ভিতর দিয়ে ঢুকে এবং তারা হন্যে হয়ে খুঁজতেছিল আমাকে। আমি এই পরিস্থিতি দেখার পরে আমি রুমের ভিতরে ঢুকে যাই, সেটা ছিল কমিশনার অপারেশন। তো ওই রুমে ঢোকার পরে তারা ওই রুমের দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে আমাকে অনবরত গালিগালাজ করে, তোকে মেরে ফেলবো, কেটে ফেলবো, সাহস থাকলে দেশে থাকিস, এরকম অনবরত গালিগালাজ এবং হুমকি দামকি আর অকথ্য ভাষায় গালিগালাজ সহ স্লোগান দিতে থাকে। সেখানে আমি খুবই একটা অবাক বিষয় লক্ষ্য করেছিলাম যে পুলিশ সেখানে কোনো অ্যাক্টিভ ভূমিকা পালন করেনি। পুলিশ সেখানে আমরা একজন সাধারণ মানুষ যেরকম দাঁড়ায় থাকি একদম পুলিশ সেখানে চুপচাপ দাঁড়ায় ছিল, শুধু জাস্ট ওদেরকে তারা রুমের ভিতরেই ছিল। কিন্তু সেখানে পুলিশ তাদেরকে কোনো রকম থামানোর চেষ্টা, তারা যে প্রশাসনের উপর হামলা করতেছে সেই জিনিসটাকে কোনোভাবেই প্রশাসন ঠিকভাবে অ্যাড্রেস করেনি। এর প্রেক্ষিতে আমাদের আমরা গিয়েছিলাম কি জন্য? আমরা গিয়েছিলাম আমাদের একটা লাইভ থ্রেট আসছে, আমরা জিডি করবে একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে, যেটা আমাদের দায়িত্ব। কিন্তু পুলিশ সেখানে আমাদেরকে জিডি না নিয়ে আমাদেরকে রাত প্রায় 10টা পর্যন্ত শাহবাগ থানায় অবরুদ্ধ রাখে। এমনকি ওই সময় আমাদের কোনো জিডি নেয় নাই, আমাদের সাথে আমাদের সবার ফোন নিয়ে গিয়েছে এবং আমাদেরকে ওইখানে অবরুদ্ধ রাখছে। আমি যেহেতু পোস্টটা করিনি সেটা আমি জানি এবং এই ক্লারিফিকেশন দিয়েই আমি ফেসবুকে পোস্ট করেছিলাম। এবং বিষয়টি সুষ্ঠু যাতে বিচার হয়, সুষ্ঠু যাতে তদন্ত হয়, সেজন্যই আমি শাহবাগ থানায় গিয়েছিলাম যে দেখেন আপনি আমার ফোন ফরেনসিক করে দেখেন, আমি পোস্ট করে থাকলে এখানে অবশ্যই আপনি পাবেন। আর আমার যে লাইভ থ্রেটের হুমকি আসছে সেটার ব্যাপারে আমি জিডি করতে এসেছি। কিন্তু একটা থানা হিসাবে সে রাষ্ট্রের যে নাগরিকের যে নিরাপত্তা দিবে সেটা দিতে সে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং 10টার পরবর্তী সময়ে আমাদেরকে ধানমন্ডি থানায় মুভ করানো হয়েছে। এর পূর্বে আমরা দেখেছি যে আমরা যখন ওখানে অবরুদ্ধ হয়ে পড়ি এবং ছাত্রদলের মব অনবরত সেখানে হাঙ্গামা করতে থাকে, তার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রতিনিধিরা গিয়েছিল আমাদেরকে যাতে সাপোর্ট করতে পারে, যাতে আমরা জিডিটা ঠিকমতো করতে পারি সেটা দেখার জন্য। কিন্তু এর প্রেক্ষিতে তাদের উপর খুবই নির্মম হামলা হয়। আমরা জানি যে আমাদের ডাকসু প্রতিনিধি এবি জোবায়ের এবং মোসাদ্দেক সহ আরও অনেকে আহত হয়েছিল। তার পরবর্তীতে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক একটা অধ্যায়, যে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাংবাদিক ভাইয়েরা গিয়েছিল যে ওখানকার তথ্য কাভার দেওয়ার জন্য, কিন্তু তাদের উপরও খুবই নির্মমভাবে হামলা হয়েছিল, যেটা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই অপমানজনক। আমার বিশ্ববিদ্যালয়ে আমি একজন বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হিসেবে আমার নিরাপত্তা দেওয়া, আমার কি দরকার কি প্রয়োজন অথবা আমাকে কীভাবে ফ্যাসিলিটেট করবে তার বিপরীতে গিয়ে সম্পূর্ণ একটা ফেক এভিডেন্সের ফেক বিষয়ের উপরে বিশ্ববিদ্যালয় আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
অর্থাৎ দেশটা এখন এমন হয়ে গিয়েছে আপনার নাম করে যে কেউ যে জিনিস দিয়ে দিবে আর আপনাকে আপনার প্রতিষ্ঠান একটা কারণ দর্শানোর নোটিশ দিয়ে দিবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি যদি ভুল হতাম তাহলে আমি তো থানায় গিয়ে তাদেরকে বলতাম না যে আমার ফোন ফরেনসিক করেন, আমি জিডি করতে আসছি। কিন্তু এটা করার পরেও ইভেন রাত 10টা তখনই কিন্তু অনেক রিউমার স্ক্যানার সহ আরও অনেক ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান ইতিমধ্যে এটা নিশ্চিত করেছে যে জিনিসটা সম্পূর্ণ ফেক ছিল। এটা আমি আব্দুল্লাহ মাহমুদের আইডি থেকে কখনো পোস্ট করা হয়নি। তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শাহবাগ থানা সহ প্রশাসনের যে কাজ সেটা খুবই নিন্দনীয়। এবং আমরা ফ্যাসিবাদী আমলে যে একটা স্ট্রাকচার দেখতাম যে সরকার দলীয় সংগঠন থানায় গিয়ে মব করে আর পুলিশ বেমালুম দাঁড়িয়ে থাকে, একদম ঠিক একই ঘটনা আমরা দেখেছিলাম। এরপরে যখন আমাদেরকে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয় ততক্ষণে কিন্তু বিভিন্ন ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান অলরেডি এটা নিশ্চিত করেছে যে এটা আমার আইডি থেকে পোস্ট করা হয়নি। কিন্তু তারপরেও সারা রাত আমাদেরকে সেখানে বসিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমার তো ফোন ফরেনসিকের জন্য নিয়ে গিয়েছে বলা হয়েছে, কিন্তু আমি এখন পর্যন্ত আমার ফোনটা পাইনি। আমাদেরকে সারা রাত সেখানে অবরুদ্ধ রাখা হয়েছে। আমরা জিজ্ঞেস করছিলাম যে আপনি কোন আইনে আমাদেরকে এখানে রেখেছেন। তারা আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেনি। তারা বলতেছে যে তাদের উপরের নির্দেশে তারা আমাদেরকে এখানে অবরুদ্ধ রেখেছেন। অর্থাৎ জিনিসটা এরকম হলো, আমি কোনো অপরাধ না করা সত্ত্বেও একজন নিরপরাধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কোনো যৌক্তিক আচরণ পাইনি, আমি শাহবাগ থানা থেকে কোনো যৌক্তিক আচরণ পাইনি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো যৌক্তিক আচরণ পাইনি। উল্টো আমার যে জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে, যেটার জন্য আমি মূলত শাহবাগ থানা জিডি করতে গিয়েছিলাম, সেটা এখন পর্যন্ত নেওয়া হয়নি। আজকে সকালে শুধুমাত্র একটি অভিযোগ আকারে আমার যে অভিযোগটি ছিল সেটা নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমি হল প্রশাসনের যে কারণ দর্শানোর নোটিশ, তারা আমাকে 24 ঘন্টা সময় দিয়েছে। যেহেতু জিনিসটা পুরোপুরি মিথ্যা, আমি তাদেরকে এই বিষয়টি অলরেডি অবগত করার অন প্রসেস আছে, এটা এখনো শেষ হয় নাই। আমি তাদেরকে ডকুমেন্ট সহ যে এটা জিনিসটা যে ফেক, বিভিন্ন ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানের লিঙ্ক, আমার যে অভিযোগের লিঙ্ক, আমার পোস্টের স্ক্রিনশট সহ যাবতীয় ডকুমেন্টেড জবাব আমি তাদেরকে দেওয়ার অন প্রসেসে আছে। কে মূলত প্রথম পোস্টটা করেছিল সে ব্যাপারে আমার কোনো জানা নাই, কিন্তু আমাকে যেই পোস্টের লিঙ্কটা পাঠানো হয়েছিল, যেই পোস্টে মূলত আমার ফটো কার্ড হিসেবে ছড়ানো হয়েছে, আমি একটা পোস্ট দেখেছিলাম। যার পোস্ট দেখেছিলাম আমার কাছে মনে হয়েছে তিনি ছাত্রলীগের সাথে, রাজনীতির সাথে জড়িত, কারণ তার ফেসবুকের ওয়ালে ছাত্রলীগ সম্পৃক্ত অনেক বেশি পোস্ট। আমি ছাত্র শিবিরের গত সেশনের আইটি সম্পাদক ছিলাম এবং ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করেছিলাম। একটা বিষয় আমাদের কাছে মনে হয়েছে খুবই পরিকল্পিত, সেটা হচ্ছে আমরা যখন শাহবাগ থানায় জিডি করতে যাই তখনই যেভাবে ছাত্রদলের সাহসের নেতৃত্বে যেভাবে হামলা হয়েছে, আমাদের কাছে মনে হয়েছিল যেন সবগুলো একটা মেটিকুলাস প্ল্যান, যে আমরা প্রথমে এরকম একটা জিনিস ছড়াবো, তারপর সে যখন একটা উত্তপ্তকর পরিস্থিতি তৈরি করব, তারপর তার উপর হামলা করে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করব। আমাদের কাছে মনে হয়েছে জিনিসটা আসলে পরিকল্পিতভাবে এগিয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এটা খুবই একটা চিন্তার বিষয় যে আমি যে ওই সময় শাহবাগ থানায় গিয়েছি, এটা আসলে তারা জানলো কিভাবে, এটা আমারও জানার বাইরে। আমরার জন্য অবশ্যই ছাত্রদল দায়ী। আমরা যখন শাহবাগ থানা থেকে ধানমন্ডি থানার দিকে পুলিশের গাড়ি থেকে মুভ করতেছিলাম, তখন পুলিশের জানালার ভিতর দিয়ে আমাদের গায়ে আঘাত করা হয়েছে।